জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। শেখ হাসিনাকে নিয়ে ঘোষিত রায়ের প্রতিক্রিয়া জানালো ভারত। যে কোনো সময় দেশে ফিরতে পারে হাসিনা, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ নেতারা চাঁদাবাজিতে ব্যস্ত ছিলেন, মন্ত্রীরাও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতেন না, আব্দুল মোমেন, থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে চিঠি পাঠানোর দাবি, থাকছে প্রতিবেদনে। কারাগারে ও পুলিশ হেফাজতে আওয়ামী লীগ নেতাকর্মী হত্যার সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মিথ্যা দলিল ও বয়ান তৈরি করেছে, সালাহুদ্দিন আহমদ, থাকছে প্রতিবেদনে। শুভেন্দুর হুমকোতে বিএনপির কপাল পুড়ল, শেখ হাসিনাকে দেশে ফেরত নিতে বাধ্য তারেক, থাকছে প্রতিবেদনে। বিপ্লবী সরকার হয়ে সকালেই দেশে ফিরছেন শেখ হাসিনা, সেনাপ্রধানকে শুভেন্দুর হুমকি, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগ নেতারা চাঁদাবাজিতে ব্যস্ত ছিলেন, মন্ত্রীরাও প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেতেন না, আব্দুল মোমেন। বিশেষ কোভিড মহামারীর পরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ অত্যন্ত সীমিত হয়ে গিয়েছিল। আর আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল, সেই সঙ্গে কিছু নেতা চালাবাজির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। এই সবকেই আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় ভুল হিসেবে চিহ্নিত করেছেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কে আব্দুল মোমিন। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক একটি বাংলা ভাষায় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ের কিছু তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন আব্দুল মোমেন। তিনি বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন। আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় ভুল সম্পর্কে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমার মনে হয় আওয়ামী লীগ সরকারের ভুলটা হল কিছু নেতা চাঁদাবাজিতে ব্যস্ত হয়ে গেলেন। যে টাকা দেয় তাকে পদবি দেন, আর জনগণের সঙ্গে সম্পৃক্ততা কমে গেল। আমার সরকার সরকারি কর্মচারীর ওপর খুব বেশি নির্ভরশীল হল, ওরা যা বলে তাই করে। একজন মন্ত্রী হিসেবে কিংবা পরবর্তীতে এমপি হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ আমাদের সীমিত হয়ে গেল, কারণ সরকারি অফিসাররা অ্যাপয়েন্টমেন্ট দেন, একটা না একটা বাহানা দিয়ে তিনারা সহজে অ্যাপয়েন্টমেন্ট দেন না। আর আমরা যারা রাজনীতিবিদ, প্রধানমন্ত্রী মাঝে মধ্যে কোনো জায়গার বড় বক্তৃতা দেন, আমরা দূরে চেয়ারে বসে থাকি, আর উনি সারমন বা ধর্মোপদেশের মতো বক্তৃতা দেন, আমরা একপাশে থেকে শুনি। তারপরে যখন উনি বক্তৃতা শেষ করেন, তখন আমাদের রাজনীতিবিদরা ওনার সঙ্গে কথা বলার জন্য সামনে অগ্রসর হলে সেই এসএসএফের লোক ২৫ ফিট দূর দূর করে সরায় দেয়। ফলে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে কিছু বলা যে আমরা কিছু ফিল করি, এই চাঁদাবাজি, এই কারাপশন, এগুলো পাবলিক কি মনে করতেছে সেটা বলার সুযোগ আমাদের কমে গেল। আব্দুল মোমেন উল্লেখ করেন, তার মনে হয় আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় অপরাধ হয়েছে দুটি। একটি হচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ততা কমে গেছে, আর আরেকটি হল বিভিন্ন শ্রেণীর নেতার কাছে চাঁদাবাজিই মুখ্য হয়ে গেলে। শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনালে চিঠি পাঠানোর দাবি। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার আইনজীবীর মাধ্যমে ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় বাতিলের দাবি জানানো হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক ল ফার্ম কিংসলি ন্যাপলে গত ৩০ মার্চ এই চিঠি পাঠিয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ। দলটির কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী আরাফাত বিবিসি বাংলাকে আইনজীবীর মাধ্যমে এই চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, শেখ হাসিনা বিদেশি আইনজীবীর মাধ্যমে এই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিঠি পাঠালেন। এই চিঠিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার অনুপস্থিতিতে যেভাবে বিচার করা হয়েছে তাতে আন্তর্জাতিক আইন এবং ন্যায্য বিচারের মৌলিক মানদণ্ড লঙ্ঘন হয়েছে। জুলাই আন্দোলনে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের দায়ে এই বিচার প্রক্রিয়া এবং রায়কে অবৈধ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। ওই চিঠি পাওয়ার বিষয়টি এখনও নিশ্চিত করেনি ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি না পেলেও এই বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছেন বলে দাবি করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। বিবিসি বাংলাকে তিনি বলেন, শেখ হাসিনার পক্ষে লেখা চিঠিতে ট্রাইব্যুনালকে বিতর্কিত করা বা বিভ্রান্ত করার চেষ্টা থাকবে, এটাই স্বাভাবিক। আমরা অফিসিয়ালি চিঠিটা পেলে আমাদের মতামত জানাব।
এদিকে বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে এই ধরনের চিঠির কার্যকারিতা কতটা সে ব্যাপারে জানতে চাইলে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বিবিসিকে বলেন, সঠিক বিচার হয়নি, বিচার প্রক্রিয়ায় সমস্যা রয়েছে বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি বলে মনে করলে এমন চিঠি যে কেউ পাঠাতেই পারেন। কিন্তু বিচার নিয়ে চ্যালেঞ্জ করতে হলে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই করতে হবে। এক্ষেত্রে আপিলের সুযোগ রয়েছে, তবে পলাতক থাকা অবস্থায় কোনো আপিলের সুযোগ নেই। কারাগারে ও পুলিশ হেফাজতে আওয়ামী লীগ নেতাকর্মী হত্যার সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। ড ইউনূস ক্ষমতা দখলের পর থেকে এখন পর্যন্ত ২১ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে কারাগারে হত্যা করেছে। ইউনূসের মব বাহিনীর হাতে ৫ অগস্ট থেকে প্রতিনিয়ত আমাদের নেতাকর্মীরা হত্যার শিকার হচ্ছে। এর মধ্যে সভ্য দেশের সবচেয়ে নিরাপদ স্থান কারাগার তথা পুলিশি কাস্টাডি, সেখানেও হত্যার শিকার হয়েছে আমাদের নেতাকর্মীরা। গ্রেফতারের পূর্বে যারা সুস্থ ও সবল ছিলেন, গ্রেফতারের পরে নির্যাতন চালিয়ে তাদেরকে অসুস্থ বানানো হয়েছে। অনেকের পরিবারকে জানানোও হয়নি অসুস্থতার কথা। অনেকের ক্ষেত্রে পরিবারের দাবি সত্ত্বেও সময়মতো ও সঠিক চিকিৎসা করানো হয়নি। গুরুত্বপূর্ণ বিষয় হল হত্যার শিকার ব্যক্তিদেরকে মিথ্যা ও সাজানো মামলায় অথবা গ্রেফতারের পরে বিভিন্ন মামলার আসামি করা হয়েছিল। এভাবেই কারাগারের অভ্যন্তরে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২১ জন নিরপরাধ নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা আমাদেরকে ১৯৫০ সালের খাপড়া ওয়ার্ড গণহত্যা এবং ১৯৭৫ সালের ৩রা নভেম্বরের নির্মম হত্যাকাণ্ডের কথা মনে করিয়ে দেয়। প্রচলিত আইনে গ্রেফতারকৃত যে কোনো নাগরিকের চিকিৎসাসহ অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব সরকারের, অথচ আমরা দেখেছি এই ২১ জনের ক্ষেত্রে তা প্রতিপালিত হয়নি, যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত সকল দায়িত্বশীল ব্যক্তির শাস্তি নিশ্চিত করাও একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কর্তব্য। কিন্তু বাস্তবতা হল দখলদার ড ইউনূস সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশেই দেশে আওয়ামী লীগ নিধনযোগ্য চলছে। ফলে বিচারের প্রশ্ন এখন অবান্তর। আমরা বিশ্বাস করি কারাগারের অভ্যন্তরে সংঘটিত এইসব হত্যাকাণ্ডের বিচার একদিন হবে ইনশাল্লাহ। কারাগারে হত্যার শিকার নেতৃবৃন্দের তালিকা: ১. ইলাহি সিকদার ১৯, পিতা মহি সিকদার, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফালসি গ্রামের আওয়ামী লীগ সমর্থক। মৃত্যুর তারিখ ৭/৯/২০২৪। ২. শফিকুল ইসলাম ৪৫, পিতা মৃত মালিক উদ্দিন, গাইবান্ধা জেলার সাঘাটা ইউনিয়নের গোবিন্দি গ্রামের আওয়ামী লীগ নেতা। মৃত্যুর তারিখ ১০/৯/২০২৪। ৩. সোহরাব হোসেন আপেল ৩৫, পিতা মৃত রুস্তম আলী, গাইবান্ধা জেলার সাঘাটা ইউনিয়নের গোবিন্দি গ্রামের আওয়ামী লীগ কর্মী ও প্রাইমারি স্কুলের নৈশপ্রহরী। মৃত্যুর তারিখ ১০/৯/২০২৪। ৪. আলিমুজ্জামান চৌধুরী ৫৮, চৌধুরী বাকা মিয়ার পুত্র, মুক্তিযুদ্ধ প্রজন্ম কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ার বাসিন্দা। মৃত্যুর তারিখ ১৪/১০/২০২৪। ৫. শহীদুল ইসলাম রতন ৫৮, বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। মৃত্যুর তারিখ ১১/১১/২০২৪। ৬. আব্দুল লতিফ ৬৭, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও দলিল লেখক। মৃত্যুর তারিখ ২৫/১১/২০২৪। আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মিথ্যা দলিল ও বয়ান তৈরি করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, বিগত দিনে আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময় ধরে স্বাধীনতার মিথ্যা দলিল ও বয়ান তৈরি করেছে। নিজেদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে প্রকৃত ইতিহাসকে অস্বীকার করেছে। সবকিছুকে শুধু একজনের কৃতিত্ব হিসেবে দেখানোর চেষ্টা করেছে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষক তা আজ বিশ্বজুড়ে স্বীকৃত। শুক্রবার ২৭ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন ময়লানয়নে বিএনপি আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সালাউদ্দিন আহমদ বলেন, ২৫ মার্চ কাল রাত্রিতে যখন পাক হানাদার বাহিনী রাজারবাগ সহ বিভিন্ন স্থানে গণহত্যা শুরু করে, তখনই চট্টগ্রাম থেকে মেজর জিয়াউর রহমান বিদ্রোহ ঘোষণা করেন এবং স্বাধীনতার ডাক দেন। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এটি বিশ্বজুড়ে স্বীকৃত। তিনি অভিযোগ করেন, আওয়ামী ফ্যাসিবাদী শক্তি দীর্ঘ সময় ধরে ইতিহাস বিকৃত করে সবকিছু তাদের নেতার কৃতিত্ব হিসেবে চাপিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ইতিহাস তার নিজস্ব গতিতে চলে। তিনি বলেন, দালিলিকভাবে প্রমাণিত জিয়াউর রহমানের ঘোষণার মাধ্যমে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল। এমনকি তিনি শেখ মুজিবুর রহমানের নামেও স্বাধীনতা ঘোষণা করেছিলেন। অথচ আওয়ামী ফ্যাসিবাদী শক্তি সেই কৃতিত্ব দিতে বরাবরই অস্বীকার করেছে। তিনি বলেন, আওয়ামী লীগ কাউকে
ক্রেডিট দিতে রাজি নয়, কিন্তু আমরা সবার অবদানের স্বীকৃতি দিতে চাই, কারও সম্মান কেড়ে নিতে চাই না। ২৪-এর গণ অভ্যুত্থান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারের পতন হয়েছে ঠিকই, কিন্তু রাষ্ট্র এখনও নতুন করে বিনির্মিত হয়নি। ২৪-এর অভ্যুত্থান আমাদের স্বৈরাচার মুক্ত করেছে, এখন আমাদের কাজ হল একটি আধুনিক ও গণতান্ত্রিক দেশ গঠন করা। তিনি জানান, সরকার সংসদীয় রাজনীতির চর্চা এবং আলোচনার মাধ্যমে দেশকে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এ সময় বিএনপির অবদানের কথা তুলে ধরেন মন্ত্রী।